ইরান যুদ্ধ নিয়ে তথ্য বিভ্রান্তি চরমে। ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে আজকে ইরানের রাষ্ট্রদূত, বলা যায় গতকাল, যেহেতু 12টা পার করে ফেললাম, তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প সকালে বলছেন যে তিনি বিজয়ী এবং রাতে বলছেন যে নতুন করে হামলা চালাবেন, আর দুপুরে গিয়ে তিনি বলছেন যুদ্ধবিরতির জন্য ইরান নাকি প্রস্তাব দিয়েছে। এগুলো আসলে তথ্য বিভ্রান্তি নাকি মিথ্যাচার, কি বলবেন? ধন্যবাদ আমাদের সিরাজ ভাইকেও স্বাগত। তো এটা আলটিমেটলি আমার যেটা মানে অ্যানালাইসিস, সেটা হলো এটা ডোনাল্ড ট্রাম্পের একটা কৌশল। এটা যুদ্ধের, যেমন উনি এর আগে যেটা দাবি করছে, ইরান যুদ্ধবিরতির অনুরোধ করছে বলে উনি দাবি করছেন। আবার ইরান তেহরান যেটা বলছে যে না, এটা মিথ্যা, এটা এই ধরনের কোনো কথাই হয় নাই। তার পরবর্তীতে আবার বলছে যে মানে তারা যুদ্ধ বন্ধ করে দিবে 2-3 সপ্তাহের মধ্যে। তো এই ধরনের এগুলো যে কৌশলগত কারণে তার এক সময় এক একটা কথা বলছেন, কৌশল অবলম্বন করতেছেন। এটা ডোনাল্ড ট্রাম্পের কথাগুলোর মধ্যে আপনি কোনোটা, যেমন তারা এক সময় এক কথা বলে থাকেন এবং এগুলো তথ্য বিভ্রাট। এটা ইরানকেও একটা বিভ্রান্ত করার জন্য তাদেরকে তাদের সরকার এবং জনগণের মধ্যে একটা আস্থাহীনতা তৈরি করা, এটা যুদ্ধের একটা পার্ট। একদম একদম। আমি একটু সিরাজুল ইসলামের কাছে আসতে চাই। সিরাজুল ইসলাম, ইরান যুদ্ধের একেবারে শুরু থেকে আপনি নজর রাখছেন এবং নানামুখী বিশ্লেষণ আপনার কাছ থেকে আমরা জানছিলামও ধারাবাহিকভাবে। ঠিক এই মুহূর্তে যদি আমি আপনার কাছে জানতে চাই, যুদ্ধের অবস্থাটা আসলে কি? যেভাবে ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করছেন যে নতজানু হয়ে ইরান আসলে আমাদের কাছে যুদ্ধবিরতি চাইছে, এএফপির একটা রিপোর্ট যেটা একটু আগে আমরা দেখছিলাম। আবার ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে আর অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। আপনার অ্যানালিসিস কি বলে, কে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে? যতটা বলা হচ্ছে, ইরান কি আসলে ততটা ক্ষতিগ্রস্ত? ছবিটা আসলে কি? ধন্যবাদ রাকিব হাসান আপনাকে, ধন্যবাদ স্টুডিওতে লিটন ভাইকে, সাথে সাথে 71 টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নের জবাবে যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আসলে আব্বাস আরাকচি তো আজকে বলেছেন যে 6 মাস যুদ্ধ করার ক্ষমতা আছে। উনি তো নিজে বলে থাকেন যে আমি তো আসলে সেনা বিশেষজ্ঞ না, এই বিষয়টা সামরিক বাহিনীর লোকজনই বেশি ভালো বলতে পারবে। তো সেই জায়গা থেকে আমি বলি যে সামরিক বাহিনীর লোকজন এর আগেই ঘোষণা দিয়েছেন যে এইভাবে অন্তত 2 বছর একটানা যুদ্ধ করে যেতে পারবে ইরান। ইরানের কাছে সেই প্রস্তুতি, সেই মজুদ আছে। আর যে কথা বললেন আপনি যে যুদ্ধের ক্ষয়ক্ষতি, ধ্বংসলীলা, এই সমস্ত আসলে কি, ডেফিনেটলি আপনাকে মনে রাখতে হবে যে ইরান যুদ্ধ করছে এমন দুটি দেশের বিরুদ্ধে যারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইরানের উপরে। সেটি হচ্ছে বিশ্বের আপাতত স্বীকৃত বা ঘোষিত 1 নম্বর পরাশক্তি আমেরিকা এবং তার একেবারে একান্ত সহযোগী এবং মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদের জনক ইহুদিবাদী ইসরায়েল। এই দুটো দেশের সামরিক সক্ষমতা আমরা সবাই জানি কেমন। এই বিরাট শক্তিধর দুটি দেশের বিরুদ্ধে ইরান যখন লড়ছে এবং আত্মরক্ষামূলক বা প্রতিরক্ষামূলক যুদ্ধ যখন করছে, তখন একথা বলতে দ্বিধা নেই যে ইরানের ভেতরে তো নিশ্চয়ই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রচুর পরিমাণে হামলা চালিয়েছে, তাতে ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে যে ইরান যুদ্ধবিরতির জন্য কিন্তু কাকতি মিনতি করছে না, এটা সবচেয়ে বড় বিবেচ্য বিষয় এটা। আর সাথে সাথে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা এবং তার যে বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো, এই ঘাঁটিগুলো তো একেবারে গুড়িয়ে গেছে এবং মার্কিন F-35 জঙ্গি বিমান বলেন, F-18 বলেন, F-15 বলেন, F-16 বলেন, এরপরে E-3 সেন্ট্রি অ্যাওয়াক্স যে বিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান, তারপরে তাদের র্যাডার সিস্টেম, তাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম, এরকম ভাবে যত রকমের প্রযুক্তি, থার্ড পেট্রিয়ট, এই রকমের যত প্রযুক্তি, সমস্ত সবকিছুর উপরে কিন্তু আমেরিকা ইরান হামলা চালিয়েছে এবং সবগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। নট অনলি দ্যাট, ইসরায়েলের দিবোনা পরমাণু কেন্দ্রের আশপাশে কিন্তু ইরান হামলা চালিয়েছে। এটা সবচেয়ে বড় রকমের একটা ইঙ্গিত যে ইসরায়েল এবং আমেরিকা ইরানের প্রযুক্তির কাছে বেশ বড় রকমের অসহায় হয়ে পড়েছে। আমরা আসলে অনেকগুলো বক্তব্য আসলে সিরাজুল ইসলাম দেখতে পাচ্ছি, যেমন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি স্পষ্ট করে বলেছেন যে ইরান যুদ্ধে জড়াতে প্রচুর চাপ দেওয়া হয়েছে। ফরাসি কনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন হরমুজ প্রণালীতে অভিযানের জন্য ন্যাটো গঠিত হয়নি। ওদিকে ইকোনমিক টাইমসের রিপোর্ট হচ্ছে, হেডলাইন, বড় আকারে হেডলাইন তারা করেছে, বিভ্রান্তি ছড়াতেই বারবার কথা পাল্টান ট্রাম্প।
মানে বিষয়টা কি এরকম ব্যাকফুটে যুক্তরাষ্ট্র কি আগে কখনো পড়েছে? কারণ খোদ যুক্তরাষ্ট্রের সাথে যে এই দেশটা থাকে যুক্তরাজ্য, তারাও এখন ঠিক বিপরীত অবস্থা নিয়েছে। স্পেনের কথা তো আমরা জানি। হ্যাঁ, কখনোই আমি তো সবসময় বলে আসছি, বলছি, এবং আরো অনেক বহু বছর আগে থেকে আমি এই কথাগুলো বলছি যে আসলে এটা তো আন্তর্জাতিক রাজনীতির একটা বড় আহ, চক্রের ভেতরে আছে। এবং আমেরিকার বিরুদ্ধে আমেরিকা যেহেতু এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে, সেক্ষেত্রে যারা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিতেছে এবং বিশ্বটাকে বহুমুখী বিশ্ব ব্যবস্থায় পরিণত করতে চাই, তারা কাজ করছে। এবং সেই জায়গা থেকে তাদের চাল আবার অপর পক্ষের চাল, দুই পক্ষের চাল দেয়া দিয়ে করতে করতে এমন একটা পর্যায়ে এসেছে যখন ডোনাল্ড ট্রাম্পের ভাগে পড়েছে আমেরিকা। এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যিনি না রাজনীতি বোঝেন, না কূটনীতি বোঝেন, না সমরনীতি বোঝেন, কি বোঝেন আসলে আমি তো সেটাই বুঝি না। যার কারণে তার মতো একটা মানে কথার কোনো ঠিকঠাক নেই তো বটেই, তার অবস্থানেরও কোনো ঠিক নেই। সেই রকম একজন ব্যক্তির হাতে যখন আমেরিকার মতো একটা দেশ পড়ে, তখন তার জোটের বা তার মিত্ররা যে তাদেরকে ছেড়ে চলে যাবে, এটাই স্বাভাবিক এবং এটাই হচ্ছে। তিনি আমেরিকা একটা খেয়াল করেছে যে আমেরিকায় নো কিংস আন্দোলন হচ্ছে, তার মানে কোন রাজা না, অর্থাৎ ট্রাম্প রাজার মতো আচরণ করছে, মানে তিনি সর্বসর্ব, তিনি সবকিছু, এবং বিশ্বটাকে তার অধীনস্থ মনে করছে। যার কারণে তার জোটের বন্ধুরা, মিত্ররা কেউই তার পাশে থাকছে না। এত আমি কি একদম সরাসরি সহজ ভাষায় যদি বলি যে এই উদ্ভ্রান্ত নীতি অনুসরণকারী একজন প্রেসিডেন্টের সাথে এই সমস্ত প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা বিশ্বের যে সমস্ত নেতারা কাজ করে থাকেন, এরা কেউ ডোনাল্ড ট্রাম্পের সাথে ম্যাচ করতে পারছে না, এটা সম্ভব না। যার কারণে তার পাশে থাকা নিরাপদ মনে করছেন এবং তার সাথে যাওয়া এটা সম্ভব না, এটাও তারা বুঝেছেন। যার কারণে নেটো জোট এই যুদ্ধে জড়ায়নি, ইউরোপীয়রা জড়ায়নি, বারবার অনুরোধ করা সত্ত্বেও জড়ায়নি। যার কারণে এখন ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিতে হচ্ছে যে এই নেটো জোট থেকে তারা বেরিয়ে যাবে। চমৎকার। আমি একটা বিরতিতে যাব এবং বিরতি থেকে ফিরে এসে ইউরোপীয় ইউনিয়ন নিয়ে একটু কথা বলবো এবং পাশাপাশি মধ্যপ্রাচ্য নিয়ে আলাদা করে জানতে চাই। কারণ একটা কথা আপনি প্রায় এই আয়োজনেও বলেছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের সাথে শত্রুতা করছে, এটা আসলে ন্যারেটিভ। পর্দার আড়ালে আসলে তারা কোনো না কোনোভাবে ইরানের সাথেই আছে এবং ইরানের মাধ্যমে আসলে মধ্যপ্রাচ্যের দেশ থেকে মার্কিন ঘাঁটিগুলো উঠে যাক, সেই চেষ্টাটাও বা সেই প্রত্যাশাও আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলো করে।